তো here you can see, এখানে আমি লিখছি দেখেন চারটা পয়েন্ট দিয়ে 1 2 3 4 টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ। অর্থাৎ এই যে চারটা পয়েন্ট আপনারা দেখছেন, এটা আমি গত ক্লাসেও বলছি, এই ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য জাস্ট এই চারটা পয়েন্ট সম্পর্কে যদি আপনার ক্লিয়ার একটা কনসেপ্ট থাকে, জাস্ট এই চারটা পয়েন্টের উপরে যদি আপনি ভালো ধারণা রাখতে পারেন, আপনাকে স্পিকিংয়ে কেউ আটকাতে পারবে না। আপনি ইংলিশ স্পিকিংয়ে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, হতে বাধ্য। অর্থাৎ টেন্সটা আমরা কেন শিখি? টেন্সটা কেন শিখতে হয়? মনের ভাব প্রকাশের জন্য। মনের ভাব প্রকাশের জন্য মানে, আমরা যখন ইংলিশে একজনের সাথে আরেকজন কনভারসেশন করি বা কমিউনিকেশন করি, একটা কথাকে বিভিন্ন টাইমে বিভিন্ন সেন্স বা বিভিন্ন ওয়েতে বলতে হয়। এই যে বিভিন্নভাবে একটা কথাকে বলার জন্য আমাদের মূলত সময়ের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনটা আমরা ইনস্ট্যান্টলি ইংলিশে করতে পারি না বিধায় কিন্তু কথা বলতে পারি না। তো এই যে সময়ের যে পরিবর্তনটা করতে হয় বা সময়ের যে পরিবর্তনটা আমরা করে থাকি, এটা টেন্স শেখার মাধ্যমে হয়। তো টেন্স ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিন প্রকার, এখানে দেখেন আমি লিখেছি প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং এই প্রত্যেকটা টেন্সের আবার কিন্তু চারটা করে ভাগ আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার হচ্ছে 3 4 12টা। টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। এখন এই 12টা টেন্সের স্ট্রাকচার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা থট প্রকাশ করার জন্য টেন্সের পাশাপাশি মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হয়, যেটা আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম বা দেখিয়েছিলাম, আপনাদের মনে থাকার কথা অবশ্যই। এখন দেখেন এখানে লিখছি, একটু বোঝার চেষ্টা করেন। আমাদের 12টা টেন্সের ভিতরে, আমি টেন্স বা অন্যান্য বিষয়গুলো ইন ডিটেলস আবার দেখাবো। তো দেখেন 12টা টেন্সের ভিতর সবগুলোর প্রয়োজন হয় না প্র্যাকটিক্যাল স্পিকিং বা কনভারসেশনে, আমি সেটাও দেখিয়ে দিব। তো তার আগে এখানে দেখেন যে কয়টা টেন্সের স্ট্রাকচার এখানে লেখা আছে, টেন্সের স্ট্রাকচারটা মূলত কি আমাকে আগে এটা বুঝতে হবে। ভার্বের ফর্মের চেঞ্জ, এক একটা টেন্সে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে কথার পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়, বা সময়ের পরিবর্তনটা হয়ে থাকে। তো কি বলছি যে 12টা টেন্স মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে না। মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করার জন্য এই টেন্সের পাশাপাশি মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা রাখতে হয়, যেগুলো মনের হোল সেন্স বা থটটাকে আরো ব্রডেন্স করে। তো যাই হোক, সেটাতে পরে আসবো। আগে আমরা যদি টেন্সটা একটু বোঝার চেষ্টা করি, যে টেন্সের স্ট্রাকচার মূলত কি কি বলছিলাম। ভার্বের ফর্মের চেঞ্জ, এক একটা ভার্ব মানে আমাদের যে ভোকাবুলারির ভিতর যে ভার্বগুলো থাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, এই ভার্বগুলো, কথাটা মনোযোগ দিয়ে বুঝবেন, এই ভার্বগুলো আমাদের 5টা ফর্মে হয়, যেটাকে কনজুগেশন অফ ভার্ব বলে। ভার্ব ওয়ান বা প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু বা পাস্ট ফর্ম, ভার্ব থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব ফোর প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, আর ভার্ব ফাইভ যেটাকে আমরা থার্ড পার্সন ফর্ম বলি। এই ফর্মগুলো বিভিন্ন স্ট্রাকচারে বসে কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তন হয়। এখন গত ক্লাসে এই বিষয়টা বলতে গিয়ে আমি আপনাদের একটা বিষয় দেখাতে চেয়েছিলাম, বাট আমি ভুলে গেছিলাম, মিস্টেক হয়ে গেছিল। সেটা আমি আগে একটু দেখাই নিব। সেটা হচ্ছে এই ভার্বগুলো আবার নন ফাইনাইট ভার্ব হিসেবেও বসে। নন ফাইনাইট মানে অসমাপিকা ক্রিয়া। আমি ওইটার উপরেও ডিটেলস একটা ক্লাস নিব। তো যদি একটু মুখে বলি, মনে করেন যে ওয়াক, WALK, ওয়াক মানে আমরা জানি হাঁটা। হি ইজ ওয়াকিং অন দ্য রোড। এই বাক্যটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, আমি মুখে বলছি হি ইজ ওয়াকিং অন দ্য রোড। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর একটা সেন্টেন্স, ওয়াকিংটা এখানে মেইন ভার্ব হিসেবে বসছে, যেটা হাঁটা বোঝায়, মানে কাজ করা বোঝাচ্ছে, অ্যাকশন দিচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু আমি যদি বলি জাস্ট এতটুকুই যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম, এইখানে এই ওয়াকিংটা হচ্ছে আমাদের
জেরান্ড বা এটা কিন্তু একটা নাউন, কথাটা বুঝবেন। এরপর আরো একটা কথা আমি যদি বলি, আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড। আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। আই স, আমি দেখেছিলাম, আ বয়, একটা ছেলেকে, ওয়াকিং অন দ্য রোড, রাস্তায় হাঁটতে। আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড। এই যে কথাটা আমি বললাম, এইখানে যে ওয়াকিং শব্দটা ব্যবহার করছি, এটা হচ্ছে আমার একটা অ্যাজেক্টিভ বা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম বলে, বাট এটা মেইন ভার্ব না, অ্যাজেক্টিভের কাজ করে, নন ফাইনাইট ভার্ব। তো এগুলো আমি লিখে লিখে দেখাবো, ইন ডিটেলস আমি এগুলো নিয়ে কথা বলবো, কিন্তু জাস্ট এতটুকু আমি আপনাদের বলতে চাচ্ছি, সেটা হচ্ছে একদম মেইন যে কথা, জিস্ট যে কথা, সেটাই আসি। সেটা হচ্ছে অনেক শব্দ আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যে শব্দগুলোকে দেখলে ফার্স্ট লুকে আপনার মনে হবে এটা ভার্ব। হ্যাঁ, ভার্ব। কিন্তু একটা বাক্যে মনে রাখবেন, একটা সিম্পল বাক্যে জাস্ট একটাই মেইন ভার্ব বসে, এবং সেটা হচ্ছে সাবজেক্টের পরে। যে ভার্বটাকে দেখলে বোঝা যায় যেটা কোন টেন্সে লেখা আছে, অর্থাৎ যে ভার্বকে দেখে টেন্স চেনা যায়, টেন্স আইডেন্টিফাই করা যায়, সাবজেক্টের পরে বসে, সেইটাই মূলত ফাইনাইট ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ওইটা ছাড়া যদি আরো বেশি কোনো ভার্ব থাকে একটা বাক্যে, সেটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ এমন কোনো ওয়ার্ড দেখতে ভার্বের মতো লাগলেও মূলত সেটা বাক্যে ভার্ব হিসাবে বসে না, সেটা নাউন অথবা অ্যাজেক্টিভ হিসাবে বসে। এইটাকে বলা হয় নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ ভার্বের মতো দেখতে হলেও সব ওয়ার্ড যে ভার্ব হবে এরকম না। মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্ব যেটা, সেটা কিন্তু অলওয়েজ একটা বাক্যে সাবজেক্টের পরেই বসে। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন, বিষয়গুলোকে নেওয়ার চেষ্টা করেন। এখন টেন্সের স্ট্রাকচারটা কি, যারা টেন্স জানেন না, এগুলো কম্পালসারি থিংস, আমি বারবার বলছিলাম নিজের মতো করে করে নিবেন, এটা করে নিতে হয়। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটাকে আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই প্লে ফুটবল, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, এটাকে বলছি পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে অবজেক্টের জায়গায় এক্সটেনশন বলবেন, কারণ আমার সব বাক্যেই যে অবজেক্ট থাকে এরকম না, কখনো অবজেক্ট থাকে, কখনো কমপ্লিমেন্ট থাকে, বা কখনো এই যে অ্যাডভার্ব থাকে। তো এই জন্য আপনার এক্সটেনশন বলবেন। তো সাবজেক্ট কিন্তু আই, বা সাবজেক্ট যেটাই হোক, আমার মেইনলি পরিবর্তনটা কিন্তু ভার্বের ফর্মে হয়। টেন্স মানে কি, এই ভার্বের ফর্মের পরিবর্তন। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, আই প্লেড ফুটবল, থেকে পাস্ট ইনডিফিনিট টেন্স বলছি। আর সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন যেটাকে বলবো, সেটাকে আমরা বলছি যে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। এখন দেখেন, এই যে তিনটা ইনডিফিনিট টেন্স, আমরা যখন ইংলিশে স্পিকিং করি বা কথা বলি, আমাদের সারাদিনের কথাবার্তার 12টা টেন্স আছে। তো এই 12টা টেন্সের ভিতর এই তিনটা ইনডিফিনিট টেন্স প্রায় 90 থেকে 95% ক্ষেত্রে ব্যবহৃত হয়। বা এই তিনটা ইনডিফিনিট টেন্সের ব্যবহার এত বেশি, আপনি বাকি 9টা টেন্সকে একপাশে রাখবেন আর এই তিনটাকে একপাশে রাখবেন, এরা সমানভাবে কাজ করবে। এই তিনটা টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ এগুলো ভালোভাবে যদি আমরা দেখে নিতে পারি, তাহলে অনেক দ্রুত স্পিকিং এর জায়গাটাকে ডেভেলপ করা যাবে। এরপরে আসছে দেখেন, সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলো আপনারা জানেন। ওয়াজ ওয়ার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এটা পাস্ট কন্টিনিউয়াস। দেন উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এটাকে আমরা বলছি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপর হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, এটাকে বলছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশন কি, এমন কোনো কাজ যে কাজটা কমপ্লিট বা সম্পন্ন হয়ে গেছে, তার একটা ফল বা তার একটা রিয়েকশন এখনো আছে,
এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। এরপর দেখেন, একটু বোঝেন, এই যে তিনটা ইনডিফিনিট এবং তিনটা কন্টিনিউয়াস টেন্স আমি লিখলাম, আরেকটা হচ্ছে পারফেক্ট টেন্স, প্রেজেন্টের পারফেক্ট, সাতটা টেন্সের স্ট্রাকচার হলো। আপনার যদি এই সাতটা টেন্সের স্ট্রাকচার সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট থাকে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, মোস্ট অফ দ্য টাইম ইউ উইল বি এবল টু ট্রান্সলেট ইট ইন ইংলিশ। তাহলে একটু দেখেন, এই পাশে বাক্য দেওয়া আছে। আমি যদি বলি আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছি। আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলিতেছিলাম। আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। প্লে শব্দের জায়গায় আপনি যে কোনো নতুন ভার্বের ব্যবহার করেন, নতুন বাক্য চলে আসবে। যেমন আই অ্যাম, আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। আই রোট আ লেটার, বাংলাটা বুঝবেন, আমি একটা চিঠি লিখেছিলাম। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। আই এম রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতেছি। আই ওয়াজ রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখিতেছিলাম। আই উইল বি রাইটিং আ লেটার, আমি একটা চিঠি লিখতে থাকবো। অর্থাৎ যে ভার্বের ব্যবহার করবেন সেইভাবেই বাক্য বা সেন্টেন্স কিন্তু আমাদের তৈরি হবে। আবারও বোঝেন, হি ইটস রাইস, সে ভাত খায়। এই ইটের পরিবর্তে যখনই বলছেন হি অ্যাট রাইস, সে ভাত খেয়েছিল। হি উইল ইট রাইস, সে ভাত খাবে। হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে। হি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছিল। হি উইল বি ইটিং রাইস, সে ভাত খেতে থাকবে। হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খেয়েছে। এইভাবে স- যে কোনো একটা সাবজেক্ট নেন, এর নতুন একটা ভার্ব নিয়ে আসেন, নতুন নতুন সেন্টেন্স তৈরি হবে। নতুন নতুন ভোকাবুলারি সম্পর্কে একটা কনসেপ্ট পাবেন। আর ভোকাবুলারি বলতে মেইনলি ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে ভার্বের ভোকাবুলারিটা আমাদের ভালোভাবে জানতে হয়। এই স্লাইডটা আমি অনেকক্ষণ ধরে এখানে রেখেছি শুধুমাত্র এই জন্য, যাতে করে টেন্সের স্ট্রাকচার যাদের জানা নেই সেটা যাতে ক্লিয়ার হয়। তিনটা ইনডিফিনিট, তিনটা কন্টিনিউয়াস, আর জাস্ট প্রেজেন্টের পারফেক্ট, এইটা যদি ক্লিয়ার করতে পারেন, এখন আমরা আসবো একটু ইংলিশ একটা কনভারসেশনে। এবং সেইখানে দেখব যে যখন একজন মানুষের সঙ্গে আরেকজন কনভারসেশন বা কমিউনিকেশন করে, কোন ধরনের স্ট্রাকচারগুলো অর্থাৎ কোন ধরনের টেন্সগুলোর ব্যবহার সেখানে বেশি হয়। এই প্যাসেজ অ্যানালাইসিস অনেক গুরুত্বপূর্ণ। প্যাসেজ অ্যানালাইসিসের মাধ্যমে অনেক দ্রুত সময়ের ভিতরে ল্যাঙ্গুয়েজটাকে কাভার করা সম্ভব হয়। তো একটু দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। জাস্ট ওয়েট। ওকে, আচ্ছা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। জাস্ট ওয়েট আ মিনিট। এখন আমি যদি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন দেখাই, যে একটা কনভারসেশনের ভিতরে আমার ঠিক কোন ধরনের স্ট্রাকচারগুলো বেশি ইউজ হয়। তো হিয়ার ইউ ক্যান সি, রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড জ্যাক অ্যাবাউট দ্য রোহিঙ্গা ক্রাইসিস অ্যান্ড ইটস রিমেডিস। So Tamal and Jack, two person, are making a conversation, and we have to identify the actual structure of tense here. I mean, what kinds of structure they're using. So Tamal বলছে, "Hi Jack, you look so worried, I think." So you, subject.
লুক ভার্ব। সো ওয়ারিড, ওয়ারিডটা কি? চিন্তিত, বিস্মিত, অর্থাৎ ওয়ারিড চিন্তিত বলে। এটা একটা অ্যাজেক্টিভ। তাহলে সাবজেক্ট ইউ, ভার্বটা হচ্ছে কি? লুক। তাহলে সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম, ইট ইজ কল্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেন আই থিঙ্ক, সাবজেক্ট আই, থিঙ্ক ভার্ব, তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখেন এগুলোর ব্যবহার কত বেশি হয় প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ইনডিফিনিট টেন্সগুলো। এরপরে কি বলছে দেখেন, বলছে ইয়েস আই অ্যাম অরিড অ্যাবাউট দ্য রোহিঙ্গা ক্রাইসিস। এই যে আই অ্যাম অরিড, আমি চিন্তিত, এখানে অ্যামটাই মেইন ভার্ব, আর কোনো ভার্ব নেই, অর্থাৎ বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এটাও কিন্তু আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অনেকেই আমরা অ্যাম ইজ আর থাকলেই মনে করি কন্টিনিউয়াস, বাট না, কন্টিনিউয়াস তখনই হবে যখন এই অ্যাম ইজ আর এর পর আরেকটা ভার্ব থাকবে বা তার সঙ্গে আইএনজি হবে তখন। এরপর বলছে ও ইয়েস দিস ইজ ভেরি আনফর্চুনেট, হাউ ক্যান দ্য গভর্নমেন্ট অফ আ কান্ট্রি বি সো ক্রুয়েল টু ইটস পিপল। বলছে কি, এটা খুবই দুর্ভাগ্যজনক, কিভাবে একটা দেশের সরকার তার জনগণের প্রতি এমন হতে পারে। ক্রুয়েল মানে কি জানেন? নিষ্ঠুর বা কঠোর। এখন এটা মডাল ভার্ব দিয়ে কোশ্চেনটা করা। এরপর বলছে ওহ টেরিবল, মায়ানমার আর্মি বার্ন দ্য হোমস অ্যান্ড বিলঙ্গিংস অব দ্য রোহিঙ্গাস। বলছে মায়ানমারের যে সেনাবাহিনী বা আর্মিরা, বার্ন এর পাস্ট ফর্ম হচ্ছে বার্নড, অর্থাৎ এটা সাবজেক্ট মায়ানমার আর্মি, দেন এর পরেই যে ভার্বটা আছে এটা হচ্ছে পাস্ট ফর্মে। দেখেন আমি কিন্তু ডিরেক্ট কমিউনিকেশন আসতেছি এখন, অর্থাৎ আপনাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যালি প্যাসেজ দেখতে হবে। আমরা অনেকেই রুলস রেগুলেশন গ্রামার শিখে ল্যাঙ্গুয়েজটাকে কঠিন করে ফেলি, শেষ করে ফেলি, বাট না, দেখেন কত সহজে ভাষা ডেভেলপ করা যায়, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায় যদি আপনি প্র্যাকটিক্যালি এগুলোকে দেখেন, প্যাসেজগুলোকে অ্যানালাইসিস করতে পারেন। কি বলছে যে মায়ানমার আর্মি বার্ন দ্য হোম অ্যান্ড বিলঙ্গিংস অফ দ্য রোহিঙ্গাস, দে ফ্লেড, ফ্লিউ থেকে ফ্লেড পলায়ন করা, টু বাংলাদেশ টু সেভ দেয়ার লাইফ। একটা কথা বলছিলাম এইমাত্র যে আলোচনাগুলো করছিলাম, যে একটা বাক্যে একের অধিক ভার্ব থাকতে পারে বাট সব মেইন ভার্ব না। সাবজেক্টের পরেই যেটা ভার্ব হয়, মানে সাবজেক্টের পরে যে ওয়ার্ডটা থাকে, যেটা দেখে টেন্স চেনা যায়, সেটাই মেইন ভার্ব। অর্থাৎ দে ফ্লেইড, হ্যাঁ তারা পালিয়েছিল, এই যে ফ্লেইড, এই কথাটা হচ্ছে মূলত আমার মেইন ভার্ব। এবার কোথায় গিয়েছিল? বাংলাদেশে, টু বাংলাদেশ, কোনো একটা দিকে যাওয়া বোঝাতে টু প্রেপোজিশন বসে। এইবার দেখেন এখানে বলছি টু সেভ দেয়ার লাইফ, অর্থাৎ এইখানে কিন্তু আরেকটা ভার্ব আছে, সেভ, মানে বাঁচানো, এটা কিন্তু ভার্ব হিসাবে বসে। আপনি যদি বলেন আই সেভড ইউর লাইফ, আমি তোমার জীবন বাঁচিয়েছিলাম, এরকম টু সেভ দেয়ার লাইফ। কিন্তু এই যে টু সেভ, অর্থাৎ টু প্লাস ভিয়ন, এটাকে বলা হয় ইনফিনিটিভ। অর্থাৎ এই চেহারাটা ভার্বের মতো মনে হলেও মূলত এটা ভার্ব না, এটা একটা নন ফাইনাইট ভার্ব। অর্থাৎ দেখা যাচ্ছে ভার্বের মতো, বাট এটা কোনো অ্যাকশন দেয় না, কোনো কাজ করে না। ঠিক আছে, টু সেভ দেয়ার লাইফস। এরপর দেখেন দ্য কন্ডিশন অফ উইমেন, এল্ডারলি পিপল অ্যান্ড চিলড্রেন আর সো মিজারেবল। বলছে যে উম, মহিলাদের অবস্থা, বৃদ্ধ লোক এবং বাচ্চারা খুবই করুণ এবং দুর্দশাপূর্ণ অবস্থায় ছিল। মেনি, অনেকেই, লস্ট, লস্ট থেকে লস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, দেয়ার লাইফস ওয়াইল ক্রসিং দ্য বর্ডার এরিয়াস, অর্থাৎ বর্ডার এরিয়া ক্রস করার টাইমে অনেকেই তাদের জীবন হারিয়েছিল। বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ। তাহলে দেখছেন এই যে টু সেভ, এটাকে কি বলছি? ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটা বাক্যে সাবজেক্টের পরেই মেইন ভার্ব থাকে, সেইটা ছাড়া আরো ভার্ব থাকতে পারে, অর্থাৎ এমন কিছু ওয়ার্ড থাকতে পারে যেগুলো দেখতে, যেগুলো চেহারা ভার্বের মতো হলেও মূলত সেটা ভার্বের মতো আচরণ করে না বা কাজ করে না। এবার বলছে ইয়েস মেনি ওয়ার ব্রুটালি কিল্ড বাই দ্য মায়ানমার আর্মি। অনেকেই, ব্রুটালি মানে অনেক খারাপভাবে, নৃশংসভাবে মায়ানমার আর্মির দ্বারা কিল্ড হয়েছিল, অর্থাৎ হত্যা করা হয়েছিল। এই যে বাক্যটা ওয়ার ব্রুটালি কিল্ড, অর্থাৎ ওয়ার প্লাস V2, সরি V3, কিন্তু এটা মানে ওয়াজ ওয়ার প্লাস V3, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। মানে এই যে মেনি যে শব্দটা, এই শব্দটা হচ্ছে মূলত পিপল বা জেনারেল পিপল, মানুষকে বোঝাচ্ছে। এই মানুষদেরকে মারা হয়েছিল মায়ানমার আর্মির দ্বারা, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স এর প্যাসিভের স্ট্রাকচার, কিন্তু একটু বোঝেন।
এরপর বলছে ক্যান ইউ ইমাজিন, তুমি কি ভাবতে পারো, কল্পনা করতে পারো, হোয়াট উড হ্যাপেন ইফ বাংলাদেশ ডিড নট গিভ শেল্টার টু রোহিঙ্গাস। কি বলছে, ক্যান ইউ ইমাজিন হোয়াট উড হ্যাপেন, উড উইলের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়, পসিবিলিটি অর্থে আর কি, অ্যাবিলিটি না। এরকম যে কি ঘটতো, হোয়াট উড হ্যাপেন মানে কি, আমার সাথে বোঝার চেষ্টা করেন, কি ঘটতো, হোয়াট উড হ্যাপেন কি ঘটতো, ইফ যদি, ইফ মানে যদি, বাংলাদেশ ডিড নট গিভ শেল্টার টু রোহিঙ্গাস, অর্থাৎ বাংলাদেশ যদি রোহিঙ্গাদের শেল্টার না দিত তাহলে কি ঘটতো, ডিড নট গিভ শেল্টার অর্থাৎ গিভ এর পাস্ট ফর্ম কিন্তু গেইভ। আমি যদি বলি যে সে আমাকে আশ্রয় দিয়েছিল, হি গেইভ মি শেল্টার, কিন্তু যখন আমি নেগেটিভ করতে যাচ্ছি বা ইন্টারোগেটিভ করছি, মেইন ভার্বটা আমার কি হচ্ছে, প্রেজেন্ট ফর্মে চলে আসছে, এবং নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ওই ডিডের ব্যবহার করতে হয় পাস্ট টেন্সে, সে যে পার্সনই হোক ডিড হবে। তাহলে কি বলছে, ক্যান ইউ ইমাজিন, তুমি কি কল্পনা করতে পারো, হোয়াট উড হ্যাপেন ইফ বাংলাদেশ ডিড নট গিভ শেল্টার টু রোহিঙ্গাস। বলছি ইয়েস, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ হ্যাড শোন, হ্যাড প্লাস ভি3 পাস্ট পারফেক্ট টেন্স এটা, অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখিয়েছে এক মহৎ দয়া, হ্যাঁ, হ্যাড শোন আ গ্রেট পিটি ফর দ্য রোহিঙ্গাস ইফ বাংলাদেশ হ্যাড নট গিভেন দেম শেল্টার। দেখেন, হ্যাড নট প্লাস ভি3 এটা কিন্তু আবার পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, অর্থাৎ যদি বাংলাদেশ তাদেরকে শেল্টার না দিত, দে মাইট হ্যাভ ডাইড। দেখেন, মাইট হ্যাভ প্লাস ভি3, এটার বাংলা কেমন জানেন, তাদের মরতে হতেও পারতো। বাংলাটা ঠিক এইরকম, আমরা এটা বুঝি না, ভার বুঝি না, তাদের মরতে হতেও পারতো, ইফ বাংলাদেশ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, হ্যাড নট গিভেন দেম শেল্টার, দে মাইট হ্যাভ ডাইড, তাদের মরতে হতেও পারতো। তমাল বলছি, ইনফ্যাক্ট দ্য পিপল অফ বাংলাদেশ ওয়ার সো সিম্প্যাথেটিক টু দ্য pitiable condition of Rohingya people. About 10 lakh Rohingyas entered into বাংলাদেশ, প্রায় 10 লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছিল। তাহলে এন্টার্ড ইনটু, পিপল অফ বাংলাদেশ হেল্প দেম ইন মেনি ওয়েজ, বাংলাদেশের জনগণ তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছে। দে কেম উইথ ফুডস, মানি অ্যান্ড আদার নেসেসারি থিংস টু সাপোর্ট দেয়ার লাইফ, অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট মেড টেম্পোরারি হাউস ফর দেয়ার শেল্টার। International help was also good, wasn't it? Yes, but there had been a lot of politics about the Rohingyas. I think the role of India and China about Rohingyas was not positive. এই যে ওয়াজ দেখছেন না, এই ওয়াজ কিন্তু এখানে মেইন ভার্ব, ইন্টারন্যাশনাল হেল্প ওয়াজ অলসো গুড, এই ওয়াজ কিন্তু কোনো পাস্ট কন্টিনিউয়াস না, পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা বি ভার্বের পাস্ট ফর্ম, মেইন ভার্ব। এবার বলছি ইউর রাইট, এইটা প্রেজেন্ট ইনডিফিনিট, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। দিস টু কান্ট্রিজ হ্যাড নট সাপোর্টেড দ্য রোহিঙ্গাস, এই দুই দেশ রোহিঙ্গাদের সাপোর্ট করেনি। এবার কি বলছে, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট আং সাং সুচিস রোলস অ্যাবাউট রোহিঙ্গা। বলছে ভেরি স্যাড, সুচি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর পিস, বাট হোয়াট ডিড শি ডু, হার গভর্নমেন্ট দে ড্রোভ দেম অ্যাওয়ে ফ্রম হার কান্ট্রি। বলছে ইট ওয়াজ দ্য worst refugee crisis in the world. Exactly, this was a great tragedy in world history. Okay, talk you later, bye. তো এই যে কনভারসেশনটা দেখলেন, এখানে টোটাল 39টার মতো কনভারসেশন আছে, এবং এটা আপনাদেরকে পড়তে হবে, আপনাদেরই পড়তে হবে, আমি না। তো এখানে যে কনভারসেশন গুলো দেখলেন, অর্থাৎ এই যে এটা আমি পড়তে বলার পর নিজের মতো করে ওইটাকে আবার বের করে নিয়ে আসছে অনেকে। তো দেখেন, এখানে জাস্ট একটা বিষয় আমাকে বুঝতে হবে, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন করাটা আমরা পারবো কিনা, অর্থাৎ বাংলায় ওয়ার্ড দেখে আইডেন্টিফাই করব যে এটা এই পার্ট অফ স্পিচ। তো মোস্ট অফ দ্য সেন্টেন্সেস আর রিটেন হিয়ার বাই ইউজিং প্রেজেন্ট সিম্পল অ্যান্ড পাস্ট সিম্পল, অর ইউ ক্যান সে দ্যাট পাস্ট ইনডিফিনিট টেন্স। আফটার দ্যাট, try to understand me,
মডাল ভার্বের কিছু ব্যবহার এখানে আছে, মাইট, উড বা ক্যান। কারণ কি, আমি আপনাদেরকে বলছিলাম যে মডাল ছাড়া আমরা সব কথা ইংলিশে ভালোভাবে প্রকাশ করতে পারি না। তো এই বিষয়গুলো আমাদেরকে একটু বুঝতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে এখানে আছে পাস্ট। ও আরেকটা বিষয় হচ্ছে, এই যে টেন্সের স্ট্রাকচারটা একটু আগে দেখালাম, আমরা কিন্তু শুধু এগুলো পড়ে রাখলে হবে না, এগুলো প্যাসিভের একটা সেন্স আছে, একটা স্ট্রাকচার আছে, সেটাও আমাদেরকে ভালোভাবে দেখতে হবে বা নেওয়ার চেষ্টা করতে হবে। জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, সো এখন আপনাদের ভিতর থেকে আমি একটু নিব, আপনারা কে কে এই কনভারসেশনে আমি যেভাবে করলাম অর্থাৎ ইংলিশ পড়ে অ্যাকচুয়াল বাংলাটা বলতে পারবেন? রেইজ হ্যান্ড প্রেস করেন, আমি ডেকে নিব আপনাদের। ইংলিশ পড়বেন, পড়ার পর টেন্স আইডেন্টিফাই করে অ্যাকচুয়াল বাংলাটা বলবেন। এনিওয়ান ক্যান ডু ইট ফ্রম ইউ। কারণ আমি করলে আমি করাই চলে যাব, আপনাদের কোনো ডেভেলপমেন্ট আসবে না। আপনারা দেখবেন, দেখার পরে আমি চলে গেলে সেটা শেষ। কিন্তু নিজেরা করলে এটা ধরে রাখা যায়। হ্যাঁ, মাহমুদুল্লাহ শিহাব, মাহমুদুল্লাহ শিহাব, হ্যাঁ পড়েন, এটা পড়ে অর্থ করবেন। দাঁড়ান এক মিনিট, শুরু থেকে আসি। হ্যাঁ এখান থেকে, ফাইভ, হ্যাঁ স্মোকিং, এখান থেকে লাউডলি Smoking করবেন is একটু, প্লিজ লাউডলি। smoking is a really a bad habit. ধূমপান হয় প্রকৃতপক্ষে একটি খারাপ অভ্যাস। Now write a dialogue between Anis and Naku about the bad effects of smoking. এখন একটি ডায়লগ আনিস এবং নেকুর মধ্যে এই ধূমপানের খারাপ ক্ষতিকারক দিক সম্পর্কে হবে। অ্যান্সার আনিস: হ্যালো নাকু, হাউ আর ইউ? হ্যালো নাকু, কেমন আছো তুমি? নাকু: আই এম নট ওয়েল, আমি খুব একটা ভালো নেই। আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ইলনেস, আমি অসুস্থতায় ভুগছি। আনিস: হোয়াট টাইপ অফ ইলনেস নাকু? কি ধরনের অসুস্থ নাকু? সেভার কফিং, তীব্র কাশি। পারহ্যাপস ইট ইজ বনচিটস, সম্ভবত ইহা হয় বনচিস্ট। আনিস: আই হার্ড ইউ হ্যাভ বিকাম এ চাইন স্মোকার, আমি শুনছি তুমি আই হার্ড ইউ হ্যাভ বিকাম এ চাইন স্মোকার। চাইন স্মোকার বল, চাইন, তুমি একটি কেউ স্মোকিং। বলেন তো চেইন স্মোকার মানে কি, বলতে পারবেন কেউ? এনিওয়ান ক্যান ডু ইট? হুম, আর কেউ? দিদি অলওয়েজ স্মোক করেন, স্মোকিং করেন। তীক্ষ্ণ ধূমপানকারী হবে নাকি? আচ্ছা ঠিক আছে। কে কে যেন বলো, তুখোড় ধূমপাই নাকি প্রচন্ড ধূমপাই? হ্যাঁ, ওকে। আচ্ছা তারপর তারপর পড়েন, আরেকটু পড়েন, আরেকটু শুনি। চেইন স্মোকার মানে হচ্ছে পর্যায়ক্রমিক, পর্যায়ক্রমিক স্মোকিং করে, চেইন স্মোকার, নট কে পড়ছিল? জি স্যার, বলছি স্যার। কি পড়বেন না আর? জি জি, বলবো বলবো বলবো। তো বলেন। স্যার হচ্ছে, নাকু, ডাক্তার হ্যাজ সেড সো, ডাক্তার বলেছে, বলেছেও। সো হোয়াই ডোন্ট ইউ গিভ আপ স্মোকিং, তাহলে তুমি
ছেড়ে দাও ধূমপান। I see many people, even many doctor smoke. আমি দেখি অনেক লোকজনকে আই সি আমি দেখি মেনি পিপল অনেক লোকজন, ইভেন এমনকি মেনি ডাক্তার স্মোক, এমনকি অনেক ডাক্তার ধূমপান করে। সো আই সিম্পলি ইগনোর দি ওয়ার্নিং। সুতরাং আমি আহ, এটাকে সতর্কভাবে উপেক্ষা করেছি। There's so no doubt that smoking is harmful for health. There's so no doubt. তো এখানে কোনো সন্দেহ নাই that smoking is harmful for health. স্বাস্থ্যের জন্য ধূমপান ক্ষতিকর। Can you tell me any single point about the benefit of smoking? তুমি কি বলতে পারো কোনো আহ, কোনো সুবিধা অফ স্মোকিং, মানে ধূমপানের কোনো সুবিধা? তার একটু উল্টান। হুম 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 স্যার, তো লোড নিচ্ছে এই লাইনটা। it refreshes me a lot and gives me energy to work. এটি সতেজ করে, it refreshes আমাকে a lot, প্রচুর, and gives me আমাকে দেয় এনার্জি টু ওয়ার্ক, কাজে শক্তি। ওকে, থ্যাংক ইউ। দেখি আরেকজনের কাছে একটু আসবো, দেখি আরেকজন একটু পড়েন তো, জিল্লুর রহমান, দেখি আপনি একটু পড়েন তো এইখান থেকে, কোয়াইট রং। সালাম আলাইকুম স্যার। হ্যাঁ পড়েন। স্যার তারপরেরটা পড়বো নাকি? এইখান থেকে আনিস কোয়াইট রং। আনিস বলল যে পুরোপুরি ভুল। স্মোকিং মে বি টেম্পোরারিলি গিভ ইউ সাম এনার্জি। স্মোকিং অর্থাৎ ধূমপান তোমাকে সমসাময়িকভাবে কিছু এনার্জি প্রদান করতে পারে, বাট ইট ইজ স্লো পয়জনিং। বাট এটা হচ্ছে খুবই ধীর গতিতে, মানে একটা খারাপ প্রভাব ফেলে। ইট অলসো হার্মস আদার পিপল। এটা অন্যান্য মানুষকেও মানে ক্ষতি করে আর কি। নাকু, হাউ ডাজ ইট হার্ম আদার্স? এটা কিভাবে অন্যান্যদেরকে ক্ষতি করে? আনিস, when you smoke, যখন তুমি ধূমপান করো, there may be other people around you, সেখানে অন্যান্য মানুষ থাকতেও পারে তোমার চারপাশে। and এবং there are similarly harmed by smoking. They are, এবং তারা সাধারণভাবেই ক্ষতিগ্রস্ত হয় by smoke মানে হচ্ছে ধূমপানের দ্বারা। স্যার এখানে একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলেন। তো বাইটা তো প্রিপোজিশন, তাই না? হুম তো আমরা তো জানি টু প্রিপোজিশন ছাড়া অন্যান্য প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়তো এখানে যে এটা নাউন হিসেবে বসছে, স্মোক মানেই ধূমপান অর্থাৎ নাউন, আবার স্মোক মানেই ধূমপান করা। বুঝতে পারছেন? মনে করেন আই ওয়ার্ক, আমি কাজ করি, এই ওয়ার্ক মানেই কিন্তু কাজ করা। বুঝতে পারছেন? এই ওয়ার্কটা তখন যখন সাবজেক্টের পরে বসছে তখন কিন্তু এটা কি ভার্ব। আপনি যখন বলছেন আই ডু ওয়ার্ক, এর মানে কি? এর মানেও আমি কাজ করি। এখন এই ডুটা ভার্ব, ওই ওয়ার্কটা হয়ে যাচ্ছে নাউন, ওখানে কিন্তু আমি ওয়ার্কিং বলছি না, ওর সাথে আইএনজি যোগ করছি না। স্টাডি মানে পড়াশুনো করো, আপনি যদি বলেন আই ডু স্টাডি, ওই স্টাডিটা নাউন। বাট যদি বলেন আই স্টাডি, ওইটা কি? ওইটা আমার ভার্ব। কুক মানে রান্না করা, আবার কুক মানেই রাঁধুনি। হ্যাঁ, কথা কি বুঝতে পারছেন? আই কুক, আমি রান্না করি। আই ডিডেন্ট টেক এনি কুক উইথ আস, আমি আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি। এটা হচ্ছে সেই রকম। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপর নাকু, আই নেভার থট লাইক দিস। আমি এটা এরকম ভাবে কোনো সময়ই চিন্তা করিনি। আনিস, সো বাই স্মোকিং ইউ ওয়েস্ট মানি। তাহলে মানে হচ্ছে ধূমপানের মাধ্যমে তুমি টাকা পয়সা ওয়েস্ট করো।
অপচয় করো, harm yourself এবং তোমার নিজেকে ক্ষতিগ্রস্ত করো, and others, what a bad habit it is এবং অন্যান্যদেরকে, এখানে তো থামতে হবে আর কি, what a bad habit it is, এটা কি ধরনের বা কত একটি খারাপ অভ্যাস। এটা দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স, তাই না? এটা কি সেন্টেন্স? exclamatory sentence. গুড। দেন দেখো ইনফ্যাক্ট আসলে I never thought this way, আসলে আমি এইভাবে কোনো সময় ভেবে দেখিনি। I must give it up, আমি অবশ্যই এটাকে ছেড়ে দেব, ত্যাগ করব, বাট I know it, I know, বাট আমি সরি কিন্তু আমি জানি it will be difficult, এটা কঠিন হবে। আনিস, yes, you know, cigarette contains nicotine which will attract you a lot. তো এখানে কি বলছে, আনিস বলছে যে হ্যাঁ, ইউ নো সিগারেট হচ্ছে, তুমি জানো যে সিগারেট কন্টেইন মানে কি? বহন করা, বহন করা। কন্টেন্টস নিকোটিন হুইচ উইল অ্যাট্রাক্ট ইউ আ লট, অর্থাৎ যেটা তোমাকে আকর্ষিত করবে। হ্যাঁ, অর্থ কি? একটু মিনিট রাখেন। বলছে যেটা তোমাকে আকর্ষিত করবে অনেক বেশি, বাট ইওর ডিটারমিনেশন উইল বি এনাফ। কিন্তু এই যে এর আগে ডিটারমাইন করলো না, সে বললো না যে আমি আর ধূমপান করব না। আই নেভার থট দিস ওয়ে, আই মাস্ট গিভ ইট আপ। অর্থাৎ কি গিভ আপ মানে কি? ছেড়ে দাও, আমি অবশ্যই এটা ছেড়ে দিব। বাট আই নো ইট উইল বি ডিফিকাল্ট, কিন্তু আমি জানি এটা কঠিন হবে। এই জন্য বলছে বাট ইওর ডিটারমিনেশন উইল বি এনাফ, মানে যদি তুমি ডিটারমাইন করো, যদি তুমি প্রতিজ্ঞা করো যে তুমি এটা ছাড়বে, তাহলেই এটা যথেষ্ট। বলছে ওয়েল উইদিন আ শর্ট টাইম আই উইল গিভ আপ স্মোকিং। উইদিন মানে কি? নির্দিষ্ট একটা সময়, অর্থাৎ অল্প সময়ের ভিতরেই, হ্যাঁ অল্প সময়ের মধ্যেই, হ্যাঁ আমি এটা ছেড়ে দিব। আই উইল গিভ আপ স্মোকিং। বলছে প্রমিস, বলছে প্রমিস, বলছে থ্যাংক ইউ, দ্য সুনার দ্য বেটার, থ্যাংক ইউ রিয়েল ওয়েল উইশার। সো এগুলো হচ্ছে মূলত আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে আমি এগুলো প্র্যাকটিস করাবো। আর ওই যে ভার্বের ফর্মগুলোর কথা বলছিলাম, আপনাদের যার যতগুলো ফর্ম জানা আছে সেইটার বাইরে যেগুলো অজানা, ওই ফর্মগুলো একটা খাতায় উঠায় ফেলবেন আলাদা করে। অর্থাৎ এই ভার্বের ফর্মগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আর আমি এই 2 দিন একটু ব্যস্ততার ভিতর দিয়ে ছিলাম। আমি বাদ বাকি যে বিষয়গুলো আছে, যে টাস্ক, যে কাজ আছে, আপনাদের যে ল্যাঙ্গুয়েজ ক্লাবের যে বিষয়গুলো আছে, আমি এটা নিয়ে আগামীকাল কথা বলবো। যেহেতু আপনাদের আগামীকালও কাজ আছে, আমি আজকে একটু আগেই বাইরে থেকে এসে আমি মানে ফ্রেশও হয়নি, আমি আপনাদের ক্লাসটা শুরু করে দিয়েছি, কারণ সময় হয়ে যাচ্ছিল, লেট হয়ে যাচ্ছিল, এই জন্য আর কি। তো নেক্সট ক্লাস থেকে আমি ভালোভাবে নিতে পারবো এবং একদমই ফ্রি থাকবো। আর যে বিষয়গুলো আমি দেখাতে চেয়েছিলাম, আজকে তো আমি কিছু লিখে দেখালাম না, ওই বিষয়গুলো নিয়েই কথা বলবো, দেখাবো। অর্থাৎ এখানে আমি আপনাদের আজকে একটা বাংলা কনভারসেশন দিয়ে সেইটাকে ট্রান্সলেট করাতে চেয়েছিলাম, যেটা সব থেকে বেশি ইফেক্টিভ। এবং বাংলা, ইউ নো দ্যাট আওয়ার মাদার টাং ইজ বাংলা, তো কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেটা ইংলিশে বলতে পারি কিনা বা লিখতে পারি কিনা, এই বিষয়টা আমি আর কি দেখাতে চেয়েছিলাম। তো আমি এটা নিয়ে কথা বলবো, নেক্সট ক্লাসে দেখাবো, টেন্স আইডেন্টিফাই করা দেখাবো। এবং এরপরে আমাদের মডেল সেমি মডেলটা কিন্তু একটু ডিটেলসে জানতে হবে। ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই থাকবে। আমি রেকর্ড ক্লাস এবং এই যে ফাইলটা কনভারসেশন, এখানে 39টা কনভারসেশন আছে এই একটা ফাইলের ভিতর, এই ফাইলটা আমি এখনই আপনাদের পাঠিয়ে দিচ্ছি। আপনারা নিজেরা যতজন যা পারেন, অর্থাৎ ইংলিশ পড়ে প্রতিটা বাক্যে আমি কি বললাম, সাবজেক্টের পরে ভার্ব থাকে, ওই ভার্বটা দেখে আপনি একটু দেখেন যে আপনারা যারা এখানে পড়ছেন, আপনারা আইডেন্টিফাই করতে পারেন কিনা যে এই বাক্যটার অর্থ এরকম, বাট এই টেন্সে লেখা। এটা করতে পারলে অনেক বেশি ডেভেলপমেন্ট হবে এবং খুব বেশি ডেভেলপমেন্ট, খুব দ্রুত আপনারা এটা পাবেন। তো এতটুকু আমি বলে শেষ করছি আজকে। আমি এটা পাঠিয়ে দিচ্ছি একটু পরেই। আর আগামীকালও ক্লাস আছে, আগামীকাল যেহেতু শুক্রবার, আপনাদের আগামীকালও কিন্তু ক্লাস আছে। আপনাদের রুটিনটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। হ্যাঁ, আগামীকালও ক্লাস করবেন জাস্ট টাইমে, এবং আগামীকাল আমি সব কিছু কমপ্লিট করে দিব, যে বিষয়গুলো বাকি আছে, যা যা আছে সব পাঠিয়ে দিব। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, and see you in the next class.